আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খামার খুলনা এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা। তো অনেকেই আমাদের কল দেন বা মেসেজ করেন যে চীনা হাঁসের বাচ্চার পালন পদ্ধতি কিভাবে আপনারা খুব সহজে লালন পালন করতে পারবেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে চীনা হাঁসের বাচ্চাটা আপনি 1 থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আপনি কিভাবে সুন্দরভাবে লালন পালন করতে পারবেন সেই উদ্দেশ্যে পূর্ণাঙ্গ একটি ধারণা দিয়ে দেবো। তো চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে খাবার, পানি, ঔষধ এবং আপনার তাপমাত্রা। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনি যখন একটা জিরো বাচ্চা সংগ্রহ করছেন 1 থেকে 7 দিন বা জিরো সাইজের বাচ্চাটা আপনি নেওয়ার পরই প্রথমে লাইসোভেট স্যালাইনটা দিতে হবে পানির সঙ্গে। এবং আপনি যেটা করবেন, খাবারটা ব্রয়লার স্টার্টার ফিড, এটা ছোট যে খাবারটা আছে এটা আপনি পানি দিয়ে হালকা করে ভিজিয়ে এদেরকে দিতে পারেন, অথবা আপনি শুকনাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে শুকনো অবস্থায় খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি একটু ভিজিয়ে দিলে সেটা তাদের ক্ষেত্রে খেতে অনেক ক্ষেত্রে সুবিধা হয়। এর পরই আপনাকে যেটা করতে হবে, একটা ওয়েদার বুঝে আপনাকে নির্ধারিত একটি তাপমাত্রা দিতে হবে। আপনার বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার থাকে, ওয়েদার বুঝে একটি তাপমাত্রা দিতে হবে। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ সমস্ত ওষুধগুলো ঠিকঠাকভাবে দিলে আপনার আশা করি বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং মারা যাবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটু বড় হলেই আপনি 1 থেকে 4 দিনের আপনাকে একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। আপনি প্রথমে নিয়ে লাইসোভেট দেওয়ার পরে এরপরে 1 থেকে 4 দিনের একটি অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা দিয়ে অ্যান্টিবায়োটিক কোর্সটা করতে পারেন, সিপ্রোসিন এবং রেনামক্স, এই দুইটা একত্রে 3 থেকে 4 দিন আপনার অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে। আর আপনি সকাল বিকাল এভাবে আপনি 3 থেকে 4 দিন একটি অ্যান্টিবায়োটিক কোর্স করবেন। তারপরে আপনি যেটা করতে পারেন, 2 থেকে 3 দিন ভিটামিন দিতে পারেন। সেটা থায়াবিন, থায়ামিক্স বিভিন্ন নামের পাওয়া যায়। ভিটামিন B1, B2, B6 গ্রুপের আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ভিটামিন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখে আপনি ওষুধটা ব্যবহার করবেন। আপনি কি এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি 12 থেকে 16 দিন একটি আমাশার ডোজ করাতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, আপনার নিকটস্থ পাওয়া যাবে কক্সিকিউর এবং রেনামক্স। অবশ্যই মনে রাখবেন, রেনামক্স ওষুধটা আপনার সহযোগী অ্যান্টিবায়োটিক হিসাবে সব ওষুধের সঙ্গেই কাজ করে, যেটা কিনা আপনাকে সবসময় হাতের নাগালে রাখতে হবে। অথবা আপনি আমাশার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যাম্পোরিলিয়াম এবং রেনামক্স, এই দুইটা একত্রে করে 3 থেকে 4 দিন আপনার একটি আমাশার ডোজ করাতে হবে। তারপরে আপনি 2 দিন সাদা পানি দিয়ে তারপরে আপনি সেখান থেকে 4 দিন একটা ঠান্ডার ডোজ করাতে পারেন। সেটা হতে পারে 18 থেকে 22 দিনের ভিতরেই আপনি একটি ঠান্ডার ডোজ করাতে পারেন। সেটা হতে পারে আপনার পালমোকিয়ার এবং রেনামক্স একত্রে করে আপনি 18 থেকে 22 দিনের একটি ঠান্ডার ডোজ করিয়ে দিলেন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ভ্যাকসিন করানো। তো ভ্যাকসিন করানোর আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওদের একটু ভিটামিন খাওয়ানো বা এনার্জেটিক আসে এমন একটা কিছু খাওয়ানো। সেক্ষেত্রে আপনি মাল্টিভিটামিনটা ব্যবহার করতে পারেন। আপনি সহজেই পেয়ে যাবেন রেনা WS মাল্টিভিটামিন, সেটা আপনি 2 দিনের জন্য খাওয়াতে পারেন। এর পরবর্তীতে আপনি একদিন লাইসোভেট দিতে পারেন। আর চীনা হাঁসের ক্ষেত্রে আপনার সবথেকে ভালো হয় 25 থেকে 30 দিনের ভিতরে প্রথম ভ্যাকসিনটা করানো। তো আপনাদের হাঁসের ভ্যাকসিনের কথা যখন আসলো একটু জানিয়ে দিই। হাঁসের সাধারণত 2টা ভ্যাকসিন, মূলত হাঁসের মহামারী রোগ হচ্ছে 2টা, বাংলাদেশের প্রেক্ষাপটে 2টা ভ্যাকসিনই পাওয়া যায়। সেটা হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিন দুটো আপনাকে করাতেই হবে। সেক্ষেত্রে আপনি ডাক প্লেগ, আপনি যদি 25 দিন বয়সে আপনি ডাক প্লেগের প্রথম ডোজটা দেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ডোজটা 40 থেকে 42 দিন বয়সের ভিতরে ডাক প্লেগের বুস্টার ডোজটা দিতে হবে। এর পরবর্তীতে আপনি ডাক কলেরা যদি আপনি 60 থেকে 65 দিনের ভিতরে আপনি ডাক কলেরার প্রথম ডোজটা দিলেন, তারপরে ওখান থেকে 15 থেকে 16 দিন, সেটা 80 থেকে 82 দিনের ভিতরে আপনি ডাক কলেরার দ্বিতীয় ডোজটি কমপ্লিট করার চেষ্টা করুন। এভাবেই আপনি যদি মাংসের জন্য করেন এই পর্যন্তই এনাফ। আর যদি আপনি ডিমের জন্য রাখেন, সেজন্য আপনি যদি লং টাইম রাখেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি 6 মাস পর এই ভ্যাকসিনগুলোর বুস্টার ডোজটা দিতে হবে। এখন আসি আপনার হাঁসের ওষুধের বিষয়। আপনার সবথেকে একটি বড় বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনি যখন হাঁসটাই পালন করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার হাঁসের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার হাঁস অবস্থার উপরে অনেকটা চিকিৎসাটা নির্ভর করে, যে আপনার হাঁস কেমন আছে, সুস্থ সবল কিনা বা কী অবস্থায় আছে, তার উপরে চিকিৎসাটা নির্ভর করে। তো বেসিক কিছু জিনিস আপনাদের জানিয়ে দিলাম, যেটা কিনা আপনার শিডিউল অনুযায়ী করলে আপনার হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে দিই, আপনারা 45 দিন বয়সে অবশ্যই কৃমির প্রথম ডোজটা করাতে হবে। এর পরবর্তী আপনার যে কাজটা, আপনার প্রতি মাসেই আপনার
প্রতি মাসে আপনাকে কৃমির ডোজটা করাতে হবে এবং প্রতি মাসেই ঠান্ডার ডোজটা করাতে হবে, যেটা কিনা মাইক্রোপ্লাজমার লেভেলটা ঠিক থাকলে আপনার হাঁস অবশ্যই সুস্থ থাকবে। অবশ্যই আপনি আপনার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য প্রতি মাসে কৃমির ডোজ, আমাশার ডোজ এবং ঠান্ডার ডোজ এগুলো করানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে, যে যদি আপনি লং টাইম পালন করেন। আর একটা বিষয় যেটা কিনা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, যে আপনি সবসময় চেষ্টা করুন আপনার ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক পাওয়া যায়, আপনি ঘরের স্প্রে বা বিভিন্ন জায়গায় স্প্রে করে আপনি জীবাণুনাশকটা ব্যবহার করতে পারেন হাঁস মুরগি উভয়ের ক্ষেত্রেই। আর জীবাণুনাশকের পাশাপাশি সবথেকে একটি বড় বিষয় খেয়াল রাখবেন, যে অনেকেই আপনারা কাঠের গুঁড়ি ব্যবহার করে থাকেন চীনা হাঁসের ক্ষেত্রে, তো যেটা কিনা খুবই বিপজ্জনক। চীনা হাঁসের ক্ষেত্রে কাঠের গুঁড়িটা অবশ্যই ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনি ধানের তুষটি ব্যবহার করতে পারেন। তুষ তুলনামূলক দাম একটু বেশি হলেও সেটা আপনার অনেক সময় হয় কি, কাঠের গুঁড়িটা এই হাঁসের বাচ্চার চোখে যায়, ভুল করে তারা খেয়ে ফেলে খাবার ভেবে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই সবসময় খেয়াল রাখবেন এবং সঠিকভাবে খামারটি করুন।